ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় যাচ্ছেন? বঙ্গভবন নাকি প্যারিস? নাকি একেবারেই অন্য কোনো পথে হাঁটছেন তিনি? গেল ১.৫ বছরের টান সময় পার করে নতুন নির্বাচিত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন তিনি। রাষ্ট্র পরিচালনার ভার নামানোর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এখন তার দিন যাপন কেমন হবে? যিনি বিশ্বমঞ্চে সুপরিচিত, যার কাজের বিস্তার ইউরোপ থেকে আমেরিকা, এশিয়া থেকে আফ্রিকা, তিনি কি এবার বিশ্রামে যাবেন নাকি আরও বড় কোনো উদ্যোগের প্রস্তুতি নিচ্ছেন? রাজনৈতিক অঙ্গনে এখন গুঞ্জনের একটা ঝড় বইছে। কেউ কেউ বলছেন তিনি দেশের ভেতরেই তার স্বপ্নের প্রকল্পগুলো নিয়ে আবার সক্রিয় হবেন। আবার কেউ বলছে তার গন্তব্য ফ্রান্সের প্যারিস। এমন শোনা গেছে তিনি নাকি দেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। সত্য, অর্ধসত্য ও গুজব সব মিলিয়ে এক জটিল পরিস্থিতি। এই বিষয়গুলো নিয়ে আজকের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। প্রথমেই আসা যাক রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন প্রসঙ্গ নিয়ে। নির্বাচনের পর যখন বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছিল, তখন তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের সম্পর্ক নিয়ে নানা বিশ্লেষণ সামনে উঠে আসে। অনেকেই মনে করেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে রাষ্ট্রপতির আসনে বসানো গেলে সেটি বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও ইঙ্গিত দিয়েছিলেন, দেশের সেরা মেধাবীদের কাজে লাগাতে চায় নতুন নেতৃত্ব। উন্নয়নের ভাবনাকে দলীয় সীমারেখার বাইরে নিতে চায় তারা। সেই প্রেক্ষাপটে ডক্টর ইউনূসের নাম উচ্চারিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। ফলে রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, ডক্টর ইউনূস কি এমন কোনো পদে আগ্রহী? তার দীর্ঘ কর্মজীবন বিশ্লেষণ করলে দেখা যায় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকার চাইতে তিনি কাজের স্বাধীনতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রশাসনিক পদ নয়, বরং ধারণা ও মডেল নির্মাণই তার অন্যতম বড় শক্তি। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে অন্য কোনো সরকারি পদে যাওয়ার আগ্রহ ডক্টর ইউনূসের নেই। তার ডিকশনারিতে রিটায়ারমেন্ট শব্দটিও নেই, অর্থাৎ অবসর নয়, বরং ভিন্ন ধারায় সক্রিয় থাকার ইঙ্গিতেই মিলছে। তাহলে কি তিনি দেশ ছাড়ছেন? কিছু আন্তর্জাতিক গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় মিডিয়ায় খবর এসেছে তিনি প্যারিসে স্থায়ী হতে পারেন। কেন প্যারিস? কারণ সেখানে তার বিস্তৃত আন্তর্জাতিক যোগাযোগ, অলিম্পিক কমিটির সঙ্গে সম্পৃক্ততা, বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক ও গ্লোবাল ফোরামে নিয়মিত অংশগ্রহণ, এই সব কিছু মিলিয়ে এই শহরটি তার জন্য দ্বিতীয় ঘরের মতোই। তবে যারা তাকে কাছ থেকে চেনেন তারা বলছেন তিনি পালিয়ে যাওয়ার মানুষ নন। অতীতে শেখ হাসিনার শাসনামলে তার বিরুদ্ধে প্রায় ২ শতাধিক মামলা হয়েছিল। গ্রামীণ ব্যাংক থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আদালতে হাজিরা দিতে হয়েছে বারবার। সামাজিকভাবে হেয় করার চেষ্টাও করা হয়েছে, কিন্তু তিনি দেশ ছেড়ে যাননি। তাহলে এখন সম্মানের সঙ্গে দায়িত্ব শেষ করার পর কেন দেশ ছাড়বেন? বাস্তব তথ্য বলছে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে দিচ্ছেন। তবে নতুন ঠিকানা হতে যাচ্ছে গুলশানের নিজস্ব বাসভবন। গণপূর্ত বিভাগ সেখানে সংস্কার কাজ শুরু করেছে, অর্থাৎ আপাতত তার বেস ক্যাম্প থাকছে ঢাকাতেই। তবে আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে বিদেশ সফর তার জীবনের একটা অংশ। তিনি প্যারিস, নিউ ইয়র্ক বা লন্ডনে যাবেন সেমিনার, সম্মেলন, নীতি আলোচনায় অংশ নিতে। কিন্তু স্থায়ীভাবে দেশ ত্যাগের ইঙ্গিত এখনও স্পষ্ট নয়। প্রিয় দর্শক, এবার আসা যাক তিনি করবেনটা কি আসলে। ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর তার কাজের পরিধি বহুগুণ বেড়েছে। ক্ষুদ্র ঋণ থেকে সামাজিক ব্যবসা, তার চিন্তার কেন্দ্রবিন্দু সবসময় বিকল্প অর্থনৈতিক মডেল। তিনি বিশ্বাস করেন মানুষ চাকরি খোঁজার জন্য জন্মায়নি, বরং উদ্যোক্তা হওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়। তার 3-0 দর্শন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ এখনও প্রধান মিশন। সামাজিক ব্যবসা মডেলের মাধ্যমে সম্পদের কেন্দ্রীকরণ ভাঙার স্বপ্ন তিনি দেখেন। নতুন সরকার যদি নীতিগত সহায়তা দেয়, তাহলে এই মডেলকে বৃহত্তর পরিসরে বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। বাংলাদেশের বর্তমান অর্থনীতি বেকারত্ব ও মূল্যস্ফীতির চাপে আছে। এই প্রেক্ষাপটে সামাজিক ব্যবসা ও তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। গ্রাম বাংলার নারী উদ্যোক্তা, প্রযুক্তি নির্ভর ক্ষুদ্র উদ্যোগ, জলবায়ু সহনশীল প্রকল্প,
এসব ক্ষেত্রেই তার আগ্রহ দীর্ঘদিনের। অধ্যাপক আলী রিয়াজও ইঙ্গিত দিয়েছেন, ডক্টর ইউনূস আবার শিক্ষকতা, গবেষণা ও সামাজিক উন্নয়নের কাজেই মনোযোগ দিতে চান। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তার ভাবনাকে আরও পরিণত করেছে, ফলে ভবিষ্যৎ পরিকল্পনা হতে পারে আরও সুসংগঠিত। রাজনীতিতে সরাসরি অংশ নেয়ার সম্ভাবনা কতটা আছে? পর্যবেক্ষকদের মতে তিনি নীতি নির্ধারণে প্রভাব রাখতে পছন্দ করেন, কিন্তু ক্ষমতার চেয়ারের লড়াইয়ে নামা তার স্বভাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং একজন পরামর্শদাতা, মেন্টর বা সিভিল সোসাইটির প্রতিনিধি হিসেবেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নির্বাচনের পর তার অবস্থান নিয়ে জনমত বিভক্ত। একদল চায় তিনি আবার সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় থাকুক, আরেক দল মনে করেন সম্মান বজায় রেখে সরে দাঁড়ানোই ভালো, যাতে রাজনৈতিক সংঘাত তাকে গ্রাস না করে। আবার কেউ কেউ আশা করছেন তার আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে দেশে বিদেশি বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আনা খুবই সম্ভব। একটা বিষয় স্পষ্ট, ডক্টর ইউনূস শুধু একজন অর্থনীতিবিদই নন, তিনি একটি প্রতীক। তার ভবিষ্যৎ পরিকল্পনা ঘিরে জল্পনা থাকলেও নিশ্চিতভাবে বলা যায় অবসরে যাচ্ছেন না তিনি। গুলশানের বাড়ি থেকে শুরু হতে পারে তার নতুন অধ্যায়ের। বঙ্গভবন নয়, হয়তো প্যারিসও নয়, বরং এক চলমান বিশ্বমঞ্চেই থাকতে চান তিনি, ঢাকাকে ভিত্তি করে, বিশ্বকে কর্মক্ষেত্র বানিয়ে। এখন দেখার বিষয় তার পরবর্তী পদক্ষেপ বাংলাদেশকে কোন নতুন পথে নিয়ে যায়। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে নিয়ে আপনার ভাবনা জানাতে পারেন আমাদের মন্তব্য করে। আশা করি নিশ্চয়ই জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের বিশ্লেষণ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।